হ্যালো স্টুডেন্টস, কেমন আছে সবাই? অনেকদিন পর দেখা আবার সবার সঙ্গে। আশা করছি বেশ ভালোই আছে। তো আজকে আমি যেটা শুরু করতে যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা ক্লাস 9 এবং ক্লাস 11 উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। কি বললাম? সালোক সংশ্লেষ। তাহলে টপিকটার নাম লিখছি, সালোক সংশ্লেষ। আচ্ছা, এই সালোক সংশ্লেষ শব্দটার সঙ্গে আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো এই সালোক সংশ্লেষ শব্দটার সঙ্গে সবাই আমরা কম বেশি পরিচিত রয়েছি। যারা হয়তো নিচু ক্লাসে পড়েছো বা যারা হয়তো 7, 8 বা আছো, তারাও হয়তো এই সালোক সংশ্লেষ শব্দটা অন্তত এই সম্পর্কে একটু জানো, বিস্তারিত না জানলেও কিছুটা এই ব্যাপারে জানো। তো আজ আমি এই সালোক সংশ্লেষ সম্পর্কে একদিক থেকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে দেখো, এই সালোক সংশ্লেষ শব্দটা যদি আমি দেখতে যাই তাহলে দেখতে পাবো এই সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা সন্ধি বিচ্ছেদ করলে বেশ কতগুলি আমি শব্দ পাই। কি কি? এক হচ্ছে স যোগ আলোক যোগ সংশ্লেষ। তাই তো? তাহলে এই সালোক সংশ্লেষ শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি বা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখতে পেলাম তিনটে শব্দ পেলাম। কি কি তিনটে? একটা হচ্ছে স, একটা হচ্ছে আলোক, একটা হচ্ছে সংশ্লেষ। আমি এখানে স যদি শব্দটার মানে দেখতে যাই তাহলে স শব্দটার মানে অনেক সময় বলতে পারো উপস্থিত বা বর্তমান। স এর অর্থ হচ্ছে উপস্থিত বা বর্তমান। যদি আলোক শব্দটা দেখতে যাই তাহলে এটা কি হবে? নিশ্চয়ই আলো। আর সংশ্লেষ শব্দটা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো সংশ্লেষ কথার অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। তাহলে কি বললাম? সালোক সংশ্লেষ শব্দটাকে ভেঙে তিনটে শব্দ পেলাম, একটা হচ্ছে স, একটা হচ্ছে আলোক, একটা হচ্ছে সংশ্লেষ। স কথার অর্থ হচ্ছে উপস্থিত, আলোক মানে তো জানোই নিশ্চয় আলো, আর সংশ্লেষ মানে হচ্ছে তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। তাহলে এই সালোক সংশ্লেষ শব্দটা অর্থাৎ এই তিনটে শব্দ জুড়ে আমি পাচ্ছি কি একটা শব্দ যার নাম হচ্ছে সালোক সংশ্লেষ শব্দ। তাহলে এই সালোক সংশ্লেষ শব্দটার মানে যদি দেখতে যাই তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই আলোর উপস্থিতিতে উদ্ভিদের মধ্যে বা প্রাণীর মধ্যে কোনো একটা কিছু তৈরি হওয়া। সচরাচর যেটা আমরা উদ্ভিদের মধ্যেই সবথেকে বেশি দেখতে পারি। তাহলে আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। কি বললাম? আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি হওয়া বা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। ঠিক আছে? এবার দেখব এই সালোক সংশ্লেষ শব্দটার ইংলিশ টার্ম যদি আমি দেখতে যাই, এই সালোক সংশ্লেষ শব্দটার ইংলিশ টার্ম যদি আমি দেখতে যাই তাহলে ইংলিশ মিনিংটা কি? তাহলে সালোক সংশ্লেষের ইংলিশ মিনিং হচ্ছে ফটোসিনথেসিস। কি বললাম? সালোক সংশ্লেষের ইংলিশ মিনিং হচ্ছে ফটোসিনথেসিস। ঠিক আছে? তাহলে ফটোসিনথেসিসকে বাংলায় বলা হয় সালোক সংশ্লেষ। বুঝতে পারলে? এবার দেখো, আমরা এই সালোক সংশ্লেষের একটু ভূমিকা দেখতে যাব বা কনসেপ্ট। আচ্ছা, সালোক সংশ্লেষ জিনিসটা কি বা কিভাবে এলো বা কোথা থেকে উৎপন্ন হলো এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখতে যাব। দেখো, আমরা সালোক সংশ্লেষটা ভেঙে আমরা পেলাম যে আলোর উপস্থিতিতে কোনো কিছু একটা তৈরি হওয়া, কিন্তু সালোক সংশ্লেষের ইংরেজি টার্মটা হচ্ছে কি? ফটোসিনথেসিস। ঠিক আছে?
তাহলে এবার দেখবো সালোক সংশ্লেষের ভূমিকা বা সালোক সংশ্লেষ সম্পর্কে ধারণা। দেখো এখানে আমি একটা শব্দ পেয়েছি ফটোসিনথেসিস, ঠিক আছে। এই ফটোসিনথেসিস শব্দটার প্রথম উৎপত্তি হয়েছিল কত সালে, কেউ পারবে? আমি বলে দিচ্ছি, 1893 সালে। কত বললাম? 1893। তাহলে এই ফটোসিনথেসিস শব্দটার উৎপত্তি হয়েছে 1893 সালে। তাহলে এই উৎপত্তি নিশ্চয়ই কোনো একজন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটার প্রবর্তন করেছিলেন বা নামকরণ করেছিলেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস বার্নেস। কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস বার্নেস। আচ্ছা বলো তো, এই চার্লস বার্নেস এই বিজ্ঞানী কোথাকার বিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন একটা আমেরিকার বিজ্ঞানী। কোথাকার? আমেরিকা। তাহলে তার বাড়ি কোথায় ছিল? আমেরিকা। তাহলে তিনি ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী যার নাম হচ্ছে চার্লস বার্নেস। আচ্ছা বলো তো, আমরা পড়ছি কি সালোক সংশ্লেষ নিয়ে, তাই তো? তাহলে সালোক সংশ্লেষ কার ক্ষেত্রে দেখা যায়? সচরাচর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই যে এই আমেরিকান বিজ্ঞানী চার্লস বার্নেস উদ্ভিদ নিয়ে নিশ্চয়ই আলোচনা করছেন, সুতরাং তিনি কি নিয়ে পড়াশোনা করেছেন? তিনি উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। এই জন্য চার্লস বার্নেস হচ্ছে একজন কি? উদ্ভিদবিদ। তিনি হচ্ছেন একজন উদ্ভিদবিদ। তাহলে চার্লস বার্নেস হচ্ছে একজন উদ্ভিদবিদ এবং তার বাড়ি কোথায়? আমেরিকাতে। তিনি কোন শব্দটার নামকরণ করেছিল? ফটোসিনথেসিস। কত সালে? 1893 সালে। ঠিক আছে, এরপরে আমরা দেখব ফটোসিনথেসিস জিনিসটা। দেখো আমি লিখলাম ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাবো এখানে দুটো শব্দ আমরা পেয়ে থাকি। কি কি দুটো শব্দ? এক হচ্ছে ফটোস আর একটা হচ্ছে সিনথেসিস। তাহলে কি কি পেলাম? দুটো শব্দ। এই ফটোসিনথেসিস শব্দটাকে ভেঙে একটা শব্দ পেলাম ফটোস আর একটা হচ্ছে সিনথেসিস। আচ্ছা বলো তো, এই দুটো শব্দ কোথাকার শব্দ? এগুলো কোন শব্দ? এর হচ্ছে গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। তাহলে দুটো গ্রিক শব্দ, একটা নাম হচ্ছে ফটোস আর একটা হচ্ছে সিনথেসিস। এই ফটোস আর সিনথেসিসের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়েছে যার নাম হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা এই যে দুটো শব্দ, এই নিশ্চয়ই এই দুটো শব্দর কি আছে? মানে আছে। তাহলে ফটোস কথার অর্থ যদি আমি দেখতে যাই তাহলে দেখতে পাবো ফটোস কথার অর্থ হচ্ছে আলো। ফটোস কথার অর্থ কি বললাম? আলো। আর সিনথেসিস কথার অর্থ যদি দেখতে যাই তাহলে সিনথেসিস কথার অর্থ কি? সংশ্লেষ হওয়া। সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ হওয়া। তাহলে দেখো আমি কি বললাম? দুটো গ্রিক শব্দ পেয়েছি, একটা হচ্ছে ফটোস গ্রিক শব্দ, একটা হচ্ছে সিনথেসিস। ফটোস কথার অর্থ হচ্ছে আলো, সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ হওয়া বা কি? তৈরি হওয়া। তাহলে নিশ্চয়ই আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? ফটোসিনথেসিস। কি বললাম? আলোর উপস্থিতিতে উদ্ভিদের মধ্যে কোনো কিছু একটা সংশ্লেষ হচ্ছে বা তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? ফটোসিনথেসিস নামকরণ করে থাকি। ঠিক আছে, তাহলে আমি আবারও হালকা করে বলে দিই। কি বললাম? সালোক সংশ্লেষ শব্দটা যদি আমি ভাঙি কি পাবো? তিনটি শব্দ পাবো। এক হচ্ছে স, আলোক, সংশ্লেষ। স কথার অর্থ হচ্ছে কি বললাম? উপস্থিত। আলোক মানে তো আলো। আর সংশ্লেষ কথার অর্থ হচ্ছে তৈরি হওয়া। তাহলে আলোর উপস্থিতিতে উদ্ভিদের মধ্যে কোনো একটা কিছু তৈরি হওয়া, এই তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ শব্দটা ইংরেজি শব্দ যদি আমরা দেখতে যাই বা ইংলিশ টার্ম যদি আমি দেখতে যাই তাহলে ইংলিশ টার্ম হচ্ছে কি? ফটোসিনথেসিস।
ঠিক আছে। এই ফটোসিনথেসিস শব্দটার উৎপত্তি কত সালে হয়েছিল বললাম? 1893 সালে। তাহলে এই 1893 সালে কোন বিজ্ঞানী এই ফটোসিনথেসিস শব্দটার নামকরণ করেছিল? একজন আমেরিকান উদ্ভিদবিদ যার নাম হচ্ছে চার্লস বার্নেস। ঠিক আছে, তাহলে আমেরিকান উদ্ভিদবিদ চার্লস বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটার নামকরণ করেছিলেন। এরপরে কি বললাম? বললাম ফটোসিনথেসিস শব্দটা যদি আমি ভাঙি তো দেখতে পাবো দুটো শব্দের সমন্বয়ে ফটোসিনথেসিস শব্দটা তৈরি হচ্ছে। কি কি? এই দুটো শব্দ হচ্ছে কোন ধরনের শব্দ? গ্রিক শব্দ। একটা নাম হচ্ছে ফটোস আর একটা নাম হচ্ছে কি? সিনথেসিস। ফটোস কথার অর্থ হচ্ছে আলো আর সিনথেসিস কথার অর্থ কি? সংশ্লেষ হওয়া বা উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া। তাহলে আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ঠিক আছে, কারো কোথাও অসুবিধা এইটুকুর মধ্যে? যদি অসুবিধা থাকে অবশ্যই বলবে। চলো এরপরে দেখব, এই হয়ে গেল আমাদের ভূমিকা বা ধারণা। ফটোসিনথেসিস শব্দটা বা ফটোসিনথেসিস সম্পর্কে কিছুটা আমরা আইডিয়া বা ধারণা পেলাম। ঠিক আছে, চলো এবার দেখব আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা বা পদ্ধতিটা কিভাবে হচ্ছে। দেখো, এই ফটোসিনথেসিস দেখতে গেলে আমাকে প্রথমে বেশ কতগুলি জিনিস আগে জানতে হবে। তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা যে ঘটে, তাহলে এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ঘটার জন্য কি কি উপাদান আমার ব্যবহার হয়? তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়া ঘটার জন্য ব্যবহৃত উপাদান। তাহলে কি বললাম? ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ঘটার জন্য কি কি উপাদান ব্যবহার হয়? এক, প্রথমে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি? সূর্যালোক। তাহলে ফটোসিনথেসিস বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ঘটার জন্য কি লাগে? সূর্যালোক। দুই নম্বর কি লাগে? ক্লোরোফিল যুক্ত কোষ। তিন নম্বর আর কি লাগে? তিন নম্বর লাগে জল। চার নম্বর আর কি ব্যবহার হয়? আর ব্যবহার হয় গ্যাস, সেটা কি? CO2। তাহলে এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ঘটার জন্য প্রধানত এই চারটা উপাদান কিন্তু ব্যবহার হয়ে থাকে। কি কি চারটা উপাদান? এক, সূর্যালোক বা সূর্যের আলো। দুই হচ্ছে ক্লোরোফিল যুক্ত কোষ, অর্থাৎ যে সমস্ত কোষে ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই সমস্ত কোষেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটবে, নচেত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু ঘটবে না। তিন, কি লাগবে? জল। চার, কি লাগবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, দেখো কিভাবে হয়। তাহলে আমরা চারটা উপাদান কিন্তু পেয়ে গেলাম। কি কি চারটা উপাদান? সূর্যালোক, আর কি ক্লোরোফিল যুক্ত কোষ, আর কি জল, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো কিভাবে হচ্ছে আমি একটু হালকা করে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো সাপোজ আমি একটা উদ্ভিদ আঁকার চেষ্টা করছি, যদিও খুব একটা ভালো উদ্ভিদ আঁকতে পারি না, তবুও চেষ্টা করছি একটা উদ্ভিদ আঁকার। এটা হচ্ছে একটা উদ্ভিদ, এ হচ্ছে ভূমি বা মাটি, এটাকে আমরা মূল হিসাবে বিবেচনা করছি। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে উদ্ভিদের পাতা। ঠিক আছে, তাহলে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যদি আমি সব দেখতে যাই
তাহলে উদ্ভিদের মধ্যেই এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সবচেয়ে বেশি পরিমাণে ঘটে। আচ্ছা, উদ্ভিদের কি সমস্ত জায়গায় ঘটে? না, উদ্ভিদের যে সমস্ত জায়গাগুলো সবুজ বা যে সমস্ত জায়গাগুলোতে ক্লোরোফিল রঞ্জক থাকে সেই সমস্ত জায়গাগুলোতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে। কিন্তু যদি আমি বলতে যাই তাহলে উদ্ভিদের কোথায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ ঘটে, তার উত্তর হবে পাতা। ঠিক আছে, তাহলে উদ্ভিদের কোন অঙ্গে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে? উদ্ভিদের পাতার মধ্যে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে। এই জন্য আমি পাতাটাকে এখানে ব্যবহার করলাম বা নিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে দেখানোর জন্য। দেখো কিভাবে হয়। এ হচ্ছে একটা চ্যাপ্টা প্রসারিত পাতা। ঠিক আছে, এখন আমি এখানে একটা সূর্য আঁকলাম। এ হচ্ছে আমাদের মাথার উপরে সূর্য মামা, তাই তো? এবার সূর্য থেকে কি আসে আমরা জানি, সূর্যালোক, তাই তো? তাহলে সূর্য থেকে এসে কি আসছে? সূর্যালোক। তাহলে এসে কোথায় পড়লো? পাতার উপরে এসে পড়লো। তাহলে এসে পড়লো কি? সূর্যালোক। এরপরে দেখো কি হয়, পাতার মধ্যে, পাতা যেহেতু কি কোন রঙের হয়? সবুজ রঙের। আর সবুজ রং হওয়ার কারণ কি? পাতার মধ্যে কোন রঞ্জকের উপস্থিতি আছে? ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতি আছে। আর ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতির কারণেই পাতার রং কিন্তু কি হয়? সবুজ হয়ে থাকে। তাহলে পাতার মধ্যে আছে কি কোন রঞ্জক? ক্লোরোফিল। তাহলে পাতার মধ্যে আছে ক্লোরোফিল রঞ্জক। তাহলে পাতার মধ্যে আছে ক্লোরোফিল রঞ্জক, পাতার উপরে এসে পড়লো কে? সূর্যের আলো বা সূর্যালোক। এখন আর কি হয় দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূল, এগুলো হচ্ছে মূলরম। তাহলে আমরা জানি উদ্ভিদেরা এই মূলরম দ্বারা মাটি থেকে কি করে? খনিজ লবণ মিশ্রিত জলটাকে শোষণ করে। শোষণ করার পর সেই জলটা জাইলেম বাহিকার মধ্য দিয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে কি হয়? পৌঁছে যায়। তাহলে এসে কোথায় পৌঁছাচ্ছে জল? কোথায় আসছে? পাতাতে, তাই তো? তাহলে পাতায় কে চলে আসলো? জল চলে আসলো, তাই তো? তাহলে পাতার উপরে পড়লো কে? সূর্যের আলো বা সূর্যালোক। পাতার মধ্যে আছে কে? ক্লোরোফিল রঞ্জক। জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় কে এসে পৌঁছালো? জল, তাই তো? এখন আর কোন জিনিসটা নাই এখানে? আর একটা উপাদান নাই, সেটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, আমরা যখন শ্বসন প্রক্রিয়াটা চালাই সেই সময় আমরা পরিবেশে কোন গ্যাস ত্যাগ করি? সবাই জানো কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাই তো? এবার কি হয়, উদ্ভিদের যে পাতা আছে সেই পাতার ত্বকে বা পৃষ্ঠতলে, উপরিপৃষ্ঠ বা নিম্নপৃষ্ঠতে কি থাকে? ছোট ছোট পত্ররন্ধ্র থাকে। কেমন দেখতে? এইরকম এইরকম ছোট ছোট কি থাকে? পত্ররন্ধ্র উপস্থিত থাকে। তাহলে উপরিপৃষ্ঠে বা নিম্নপৃষ্ঠে পত্ররন্ধ্র উপস্থিত থাকে। তাহলে পত্র কথার অর্থ কি? পাতা। আর রন্ধ্র কথার অর্থ কি? ছিদ্র। তাহলে পাতার উপরিতলে বা নিচে তলে কি থাকে? ছোট ছোট ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলছি? পত্র রন্ধ্র। তাহলে ওই ছিদ্রের মধ্য দিয়ে পরিবেশ থেকে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায় কার ভিতরে প্রবেশ করবে? কার ভিতরে প্রবেশ করবে? উদ্ভিদের কোন গ্যাসটাকে শোষণ করে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে শোষণ করে। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাসটাও কার ভিতরে প্রবেশ করে গেল? পাতার ভিতরে প্রবেশ করে গেল। তাহলে কি বললাম? সূর্য থেকে সূর্যের আলো এসে কোথায় পড়ছে? পাতার উপরে পড়ছে। উদ্ভিদের পাতার মধ্যে কোন রঞ্জক আছে? ক্লোরোফিল রঞ্জক আগে থেকে উপস্থিত আছে। উদ্ভিদ মূল দ্বারা খনিজ লবণ মিশ্রিত জলের সঙ্গে বা খনিজ লবণ মিশ্রিত জলটা কি করছে? শোষণ করে সেই জলটা পাতার মধ্যে পৌঁছে দিচ্ছে এবং উদ্ভিদেরা কি করছে? ওই পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে পত্রের মধ্য দিয়ে গ্রহণ করছে বা ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে যাচ্ছে। তাহলে এখন কে কে ঢুকলো? তাহলে দেখতে পাবো কার্বন ডাই অক্সাইড গ্যাস আর কে? জল। কোথায় আছে? উদ্ভিদের পাতাতে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জল কি হয়? এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। কোথায়? উদ্ভিদের পাতায়। তাহলে কোথায় হবে? ক্লোরোফিল
যুক্ত কোষে। কিসের উপস্থিতিতে ঘটছে ঘটনাটা? সূর্যালোকের উপস্থিতিতে, তাই তো? তাহলে সূর্যালোকের উপস্থিতিতে কি হয়, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জলটা মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উদ্ভিদের পাতার মধ্যে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় একটা শর্করা জাতীয় খাবার, যার নাম হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে C6H12O6 প্লাস, আর কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় জল। তাহলে উদ্ভিদের পাতার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জলের রাসায়নিক বিক্রিয়ায় কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে এদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে উদ্ভিদের পাতার মধ্যে একটা শর্করা জাতীয় খাবার তৈরি হয়, যে শর্করা জাতীয় খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ। তার সঙ্গে কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, তার সঙ্গে কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, আমি যদি এখানে সমতা বিধানটা দেখতে যাই, তাহলে দেখতে পাবো, দেখে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস কটা আছে? 6। তাহলে কার্বন হচ্ছে 6টা, অক্সিজেন হচ্ছে 12টা। অক্সিজেনও কটা উৎপন্ন হবে? ঠিক সেম একই রকম পরিমাণে অক্সিজেন কিন্তু উৎপন্ন হয়। তাহলে যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ ব্যবহার করে, ঠিক ততটা পরিমাণই অক্সিজেন গ্যাস তারা পরিবেশের মধ্যে কি করে? ত্যাগ করে দেয়। ফলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এই গ্যাস দুটার মধ্যে কি ভারসাম্য বা ব্যালেন্সটা পরিবেশের মধ্যে বজায় সবসময় থাকে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের মধ্যে এই যে শর্করা বা জাতীয় খাবারটা তৈরি হলো, তার নাম কি বললাম? গ্লুকোজ। ঠিক আছে, তাহলে দেখব এখানে আমরা এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যে নিয়েছি, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হয়? দেখা যায় এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা জারিত হয়ে, বা না, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বিজারিত হয়ে কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হয়, আর জল জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সুতরাং এখান থেকে অনেক সময় একটা কোশ্চেন আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল এর উৎস কি? তাহলে জলের উৎস কি, কে বলতে পারবে? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হচ্ছে কি? জল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই অক্সিজেন গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে, সেই অক্সিজেন গ্যাসটার উৎস হচ্ছে কি? জল। তাহলে এই জল থেকেই কিন্তু অক্সিজেন গ্যাসটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় বা উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পুরো সমীকরণটা। তাহলে সমীকরণের সমতা বিধানটা আমি করলাম না, শুধু ভারসাম্য বজায় রাখার জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাসের মধ্যে কি করলাম? অণুর পরিমাণটা লিখেছি, কিন্তু ব্যালেন্সটা কিন্তু করিনি। তোমরা ব্যালেন্সটা করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে জল প্রবেশ করলো, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করছে সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের সাহায্যে পাতার মধ্যে গ্লুকোজ তৈরি হচ্ছে বা শর্করা তৈরি হচ্ছে, এছাড়াও পাতার মধ্যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে। এই অক্সিজেন গ্যাসটা কি হয়? এই যে পাতার মধ্যে যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হলো, সেই অক্সিজেন গ্যাসটা যেই পথে, অর্থাৎ যে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকেছিল, সেই পত্ররন্ধ্রের মধ্য দিয়েই আবার অক্সিজেন গ্যাসটা কি হয়? পরিবেশের মধ্যে ত্যাগ করে দেয়। অর্থাৎ এই অক্সিজেন গ্যাসটা পরিবেশের মধ্যে উদ্ভিদেরা কি করে? ছেড়ে দেয়। এই হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কি সমীকরণ। তাহলে আমি যদি এখান থেকে এটাকে সংজ্ঞা হিসাবে বলতে যাই, তাহলে সংজ্ঞা হিসাবে কি বলবো? তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে কি হয়? কার্বন ডাই অক্সাইড এবং জলকে ব্যবহার করে ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি হবে? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার তৈরি হয়। এছাড়া উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন গ্যাস আর জল তৈরি হয়। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। কি বললাম? আবারও বলছি, সালোক সংশ্লেষ হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে কি করে? উদ্ভিদেরা কার্বন ডাই অক্সাইড আর জলের ব্যবহার ঘটিয়ে ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে কি করে? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার তৈরি করে। এছাড়া উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন গ্যাস আর জল উৎপন্ন করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। ঠিক আছে,
তাহলে এখানে কি হয়, তাহলে আমরা এই পুরো ব্যাপারটা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এরপরে দেখব সালোক সংশ্লেষের স্থান। এবার দেখব সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় কোথায় ঘটে বা কোথায় কোথায় সম্পন্ন হয়। আমি এতক্ষণ থেকে যে বলে যাচ্ছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা উদ্ভিদের মধ্যে সম্পন্ন হয়, শুধু কি উদ্ভিদের মধ্যেই সম্পন্ন হয়? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুধুমাত্র কি উদ্ভিদের মধ্যেই সম্পন্ন হয়? চলো দেখা যায় কোথায় কোথায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটছে। স্থান মানে কোথায় কোথায় ঘটছে। প্রথমে আমি বলতে পারি সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে? উদ্ভিদের মধ্যে, কিন্তু কোথায়? যাদের ক্লোরোফিল যুক্ত কোষে। উদ্ভিদের মধ্যে কোথায়? ক্লোরোফিল যুক্ত কোষে। অর্থাৎ উদ্ভিদের কোথায়? উদ্ভিদের যে জায়গাগুলোতে ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতি দেওয়া আছে সেই সমস্ত জায়গাতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটবে, নচেত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটবে না। তাহলে কোথায় কোথায় ক্লোরোফিল যুক্ত কোষ আছে যদি দেখতে যাই, এক, উদ্ভিদের পাতা। তাহলে পাতা নিশ্চয়ই আমরা জানি, উদ্ভিদের পাতা। পাতা কোন রঙের হয়? সবুজ। তাহলে পাতা কোন রঙের হয়? সবুজ। সুতরাং উদ্ভিদের পাতার মধ্যেও কোন প্রক্রিয়া ঘটবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটবে। আর কোথায় হয়? বি, উদ্ভিদের কোথায় ঘটবে? মূল। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এমন একটা উদ্ভিদের নাম লিখো যাদের মূলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে, কি বলবো? গুলঞ্চ। আর কি? অর্কিড। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে এমন একটা বা দুটো উদ্ভিদের নাম লিখো যাদের মূলে সালোক সংশ্লেষ ঘটে, কি কি? গুলঞ্চ বা অর্কিড। আর কোথায় বলতে পারি? উদ্ভিদের কাণ্ড। তাহলে উদ্ভিদের কাণ্ড যদি সবুজ রঙের হয় সেখানেও কি ঘটবে? সালোক সংশ্লেষ ঘটবে। তাহলে কোন উদ্ভিদের উদাহরণ হিসেবে বলতে পারি? ফণিমনসা। আর কি? লাউ। আর কি? কুমড়ো। ঠিক আছে, তাহলে এই সমস্ত উদ্ভিদের কাণ্ডেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে। এছাড়াও কোথায় হয়? ফুলের বৃদ্ধিতে। আর কোথায় হয়? ফুলের পাপড়িতে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু দেখতে পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে শুধু কি উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়? না, প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়। যদি বলা হয় প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীদের মধ্যে কাদের কাদের? তাহলে যে সমস্ত প্রাণীদের মধ্যে কোন রঞ্জক? ক্লোরোফিল রঞ্জক উপস্থিত থাকে সেই সমস্ত প্রাণীদের মধ্যেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে থাকে। যেমন আমি বলতে পারি এককোষী। এককোষী আদ্য প্রাণী। এককোষী আদ্য প্রাণী। এককোষী আদ্য প্রাণী কি নাম বলবো? ইউগ্লিনা। ঠিক আছে, তাহলে এককোষী আদ্য প্রাণী এমন একটা এককোষী আদ্য প্রাণীর নাম বলো যাদের মধ্যে সালোক সংশ্লেষ ঘটে, সেটা হচ্ছে কি? ইউগ্লিনা। এছাড়াও কি হবে? আর কোথায় হবে? আমি যদি আরো উদাহরণ লিখি, নিচে যেহেতু জায়গা হচ্ছে না উপরে লিখছি।
যদি আমি লিখি 3 নম্বর দিয়ে কাদের মধ্যে, ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়াদের মধ্যে কি উদাহরণ হবে, রোডো সিউডোমোনাস, আর কি হবে, রোডোস্পাইরুলাম, তাহলে ব্যাকটেরিয়াদের মধ্যে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরুলাম, এদের মধ্যেও কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। তাহলে শুধু কি আমরা উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ দেখালাম না, উদ্ভিদ ছাড়াও প্রাণীদের মধ্যেও দেখলাম, এছাড়াও ব্যাকটেরিয়াদের মধ্যেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার অনেক সময় আমরা তো এতক্ষণ পর্যন্ত দেখে আসছি যে উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে, অর্থাৎ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম হয়। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্ষম উদ্ভিদের নাম বল, তখন কি বলবে, তখন এটাও একটা কোশ্চেন আসে, সালোক সংশ্লেষে অক্ষম, সালোক সংশ্লেষে অক্ষম, তাহলে সালোক সংশ্লেষে অক্ষম কারা, আমি যদি দেখতে যাই আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসে দেখেছি, একটার নাম হচ্ছে ছত্রাক, অবশ্যই সবাই পড়েছো বা নাম শুনেছো ছত্রাক, কারণ ছত্রাকের মধ্যে কি ক্লোরোফিল রঞ্জক থাকে না, বা প্লাস্টিড যে অঙ্গাণুটা হয় বা কোষাঙ্গাণুটা হয়, সেই প্লাস্টিড কোষাঙ্গাণুটা ছত্রাকের মধ্যে দেখতে পাওয়া যায় না, ছত্রাকের মধ্যে দেখতে পাওয়া যায় না। তাহলে প্লাস্টিড না থাকলে এর মধ্যে কি থাকবে না, ক্লোরোফিল রঞ্জক থাকবে না, তাহলে ছত্রাকে সালোক সংশ্লেষ ঘটাতে পারে না। আর কোথায় সালোক সংশ্লেষ দেখতে পাওয়া যায় না, সবাই জানো হয়তো নাম শুনেছো স্বর্ণলতা, চিনো তো সবাই স্বর্ণলতা, উদ্ভিদের মধ্যে দেখবে লতার মতো এই যে সবুজ রঙের লতার মতো অংশগুলো ঝুলে থাকে, ওগুলো হচ্ছে স্বর্ণলতা। তাহলে এরা এই স্বর্ণলতা বা ছত্রাক এরা সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভূমিকা আমরা দেখলাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দেখলাম, আর সালোক সংশ্লেষের স্থানগুলো আমরা কম বেশি চিনে ফেললাম, তাই তো। তাহলে আপাতত আজকের মতো এখানেই শেষ, এরপরে আবার ধীরে ধীরে শুরু করা যাবে। থ্যাংক ইউ।